স্কুলে এসেই অনিমাকে খুঁজছে আফরা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে অনিমাকে পেয়েও যায়। সে অনিমার কাছে গিয়ে তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। কিছু বলবে? হ্যাঁ, এই যে 5 টাকা তুমি আমার কাছ থেকে পেতে। গতকাল আমার কাছে ভাঙতি ছিল না, তাই দিতে পারিনি। তুমি এই 5 টাকা দেওয়ার জন্য আমাকে এতক্ষণ ধরে খুঁজছো? আরে দেওয়া লাগে না। না, তুমি রাখো। যেটা পাও না সেটা তো পরিশোধ করতেই হবে। সেটা যদি 1 টাকাও হয় তাও। কিন্তু কোনো কিন্তু না, তুমি রাখো এটা। কেউ কারো কাছে 1 টাকা পাওনা থাকলেও সেটা না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। আমরা অনেক সময় 5 টাকা 10 টাকাকে সামান্য ভেবে দিই না, অথচ একটা টাকারও হিসাব নেওয়া হবে। কেউ কারো থেকে ধারে একটি পেন্সিল যদি নেয় সেটাও তাকে ফেরত দিতে হবে। আমাদের এইসব বিষয়ে সচেতন থাকতে হবে। হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের ছোট থেকে বড় সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। হ্যাঁ, ঠিক বলছো। ধন্যবাদ তোমাকে আমাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আফরা মুচকি হেসে অনিমাকে নিয়ে ক্লাসে চলে যায়। তৈমুর তার বন্ধুদের সাথে ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে আছে। সবাই থাকলেও এখানে শাওন নেই। সে এখনও ইউনিভার্সিটিতে আসেনি। সাগর বলে, ওই শাহিন কই রে? আজকে এখনো আসছে না কেন? সিফাত বলে, কি জানি, এত লেট করার তো কথা না। নাজিম সাগরকে বলে। কল দে ওকে। সাগর উত্তরে বলে, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কল ধরছে না। ওদের কথার মাঝেই শাওন চলে আসে এবং ওদেরকে উদ্দেশ্য করে বলে, হ্যালো জনগণ, তোমরা কি আমাকে মিস করছিলে? সিফাত বলে, কই ছিলি তুই? আর কল ধরছিলি না কেন? আসলে মোবাইল সাইলেন্ট করা, তাই শুনতে পাইনি। তুই আর ভালো হলি না রে শাওন। আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। শাওনের কথায় সবাই দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে যে সূত্রাপার নয় তা তাদের অজানা নয়। এই ছেলে সারা দিন হাসি মজা নিয়ে থাকে। শাওন গ্রুপে থাকলেও বিনোদনের অভাব পড়ে না কোনোদিনও। শাওন এবার তৈমুরকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে গাল টেনে দিয়ে বলে, আরে বন্ধু, তুই তো একদম নাদুস নুদুস হয়ে গেছিস। জিম করা বাদ দিয়ে দিয়েছিস নাকি? তৈমুর বিরক্ত হয়ে নিজের গাল থেকে শাওনের হাতগুলো সরিয়ে বলে, তোকে না বলেছে এমন করবি না, তা এমন করিস কেন? ভাল লাগে তোকে জ্বালাতে। তুই যেগুলো পছন্দ করিস না সেগুলো করার মধ্যে একটা পৈশাসিক আনন্দ আছে। আর তাছাড়াও তোকে বিরক্ত করা আমার জন্মগত অধিকার। তোর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমরা স্বাধীন দেশের নাগরিক। তুই আমার অধিকার ছিনিয়ে নিতে পারিস না। শাওনের যুক্তি শুনে তৈমুর কিছুক্ষণ ওর দিকে বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। তারপর মুখ অন্য পাশে ফিরিয়ে মুচকি হাসি দেয়। তাদের 5 বন্ধুর গ্রুপের মধ্যে তৈমুর এবং শাওন হচ্ছে ছোটবেলা থেকেই তারা বেস্ট ফ্রেন্ড। তারা ছোটবেলা থেকেই একসাথে চলেছে, একই স্কুলে পড়াশোনা করেছে, তারপর একই কলেজে পড়েছে, বর্তমানে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তাদের বন্ধুত্বের কথা সবার মুখে মুখে। তৈমুর এবং শাওনের সম্পর্কটা কিছুটা টম অ্যান্ড জেরির মতো। একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই শাওন তৈমুরের পিছনে লেগে থাকে, তাকে বিরক্ত করে। তৈমুর ছোটবেলা থেকেই একটু গম্ভীর স্বভাবের। অন্যদিকে শাওন ছোটবেলা থেকে প্রচুর চঞ্চল। তারা যতই ঝগড়া মান অভিমান করুক না কেন, কিন্তু দিন শেষে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তাদের বন্ধুত্বের প্রশংসা সবার মুখে মুখে ছড়িয়ে আছে। সিফাত তৈমুরকে প্রশ্ন করে, তোকে চিন্তিত দেখাচ্ছে কোনো বিষয় নিয়ে, কি চিন্তা করছিস? কি করা যায় ভাবছি। হাত খরচের জন্য পড়ালেখার পাশাপাশি কিছু না কিছু তো করতে হবে। আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রীর দায়িত্ব তো আমার উপরে। কি করবি, কিছু ভেবেছিস? না, বুঝতে পারছি না, এটা নিয়েই ভাবছি। টেনশন করিস না, ঠান্ডা মাথায় ভাব, কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবি। আর কোনো হেল্প লাগলে বলবি, আমরা তো আছি। হ্যাঁ, আজকে সুপাতের বাসায় মেহেন্দি অনুষ্ঠান। যেহেতু আয়াত শুভার বেস্ট ফ্রেন্ড, তাই সে খুব জোরাজোরি করছে আয়াতকে অনুষ্ঠানে আসার জন্য। 2 পরিবারে হলুদের অনুষ্ঠান আলাদা আলাদা হবে, কেউ কারো অনুষ্ঠানে যাবে না, এটাই নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানগুলো ঘরোয়াভাবে করা হবে। শুভার অনেক জোরাজোরির কারণে আয়াত হামিদা আফরোজের কাছে অনুমতি চায় যাওয়ার জন্য। তিনি খুশি মনে অনুমতি প্রদান করেন। ছোটবেলা থেকে তারা বেস্ট ফ্রেন্ড বলে কথা। বেস্ট ফ্রেন্ডের এই স্পেশাল দিনে কি না গেলে চলে? ঠিক করা হলো আয়াত তার বাসায় যাবে প্রথমে, তারপরে সেখান থেকে শুভাদের বাসায় যাবে।
যেহেতু তাদের বাসা কাছাকাছি, আয়াত তার প্রয়োজনীয় সব জিনিসপত্র একটা ব্যাগে গোছাচ্ছিল। এমন সময় তৈমুর রুমে প্রবেশ করে। সে মাত্রই ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরেছে। আয়াত তৈমুরকে দেখে জগ থেকে এক গ্লাস পানি নিয়ে তৈমুরের কাছে দেয়। তৈমুর বসে পানি পান করে। আয়াতকে ব্যাগ গোছাতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, ব্যাগ কেন গুছাচ্ছ? আজকে আমার বাসায় যাব তো, তাই। আজকে সুভার অনুষ্ঠান, ও অনেক জোর করছে যাওয়ার জন্য। সেটা বুঝলাম, যাবে ভালো কথা, কিন্তু ব্যাগ গুছাচ্ছ কেন? আজকে রাত আমাদের বাসায় থাকবো তো, তাই। আগামীকাল সকালে চলে আসবো আবার। কেন যেন এই কথা শুনেই তৈমুরের মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো সেটা তৈমুর নিজেও জানে না। তৈমুরের যে মন খারাপ হয়েছে তা তারা চেহারাতেই ফুটে উঠেছে। সেটি লক্ষ্য করে আয়াত তৈমুরকে জিজ্ঞাসা করে, আপনি কি মন খারাপ করেছেন? আপনি কি আমার যাওয়াতে রাজি নন? আপনি রাজি না হলে আমি যাব না। আমি সুভাকে বুঝিয়ে বলছি। তৈমুর হাসার চেষ্টা করে বলে, আমার মন খারাপ হবে কেন? তুমি অবশ্যই যাও, তোমার বেস্ট ফ্রেন্ড সুভা, তুমি না গেলে সে মনে কষ্ট পাবে। আপনি কি মন থেকে বলছেন তো? হ্যাঁ। কিছুক্ষণ আগে আয়াত বাসায় এসে পৌঁছেছে। তৈমুর এসে দিয়ে গেছে তাকে। জাহানারা বেগম তৈমুরকে থাকার জন্য বললেও সে অন্যদিন থাকবে বলে চলে যায়। আয়াত তার রুমে যাওয়ার সময় সৈফুদ্দিন সাহেবের সাথে দেখা হয়। সে বাবাকে সালাম দেয়। তিনি সালামের উত্তর দিয়ে আয়াতকে পাশ কাটিয়ে চলে যান। আয়াতের মনটা ভেঙে যায়। সে কত দিন পর আসলো, অথচ তার বাবা, সে কেমন আছে পর্যন্ত জিজ্ঞাসাও করলো না। সুভা একটু পর পর কল দিয়েই যাচ্ছে। আয়াত মাগরিবের নামাজ পড়ে সুভাদের বাসায় যায়। সুভাদের বাসা রঙিন আলোয় আলোকিত হয়ে আছে। বিভিন্ন রঙের লাইট দিয়ে তাদের বাড়ি এবং রাস্তা সাজানো হয়েছে। সে সুভার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে সুভার রুমে যায়। সুভা তাকে দেখে অনেক খুশি হয় এবং জড়িয়ে ধরে। সুভার রুমে এক কোণায় সুন্দর করে ফুল এবং লাইট দিয়ে সাজানো হয়েছে। সেখানে বউ বসার জন্য একটি সোফা ও দেয়া হয়েছে। সুভা সবুজ রঙের শাড়ি পরেছে, সাথে পরেছে ফুলের গহনা। আজকে চোখে চশমা পরেনি, তার বদলে পড়েছে লেন্স। মাথায় গোল্ডেন কালার দোপাট্টা সুন্দর করে সেট করে রাখা। অনেক মিষ্টি লাগছে আজকে তাকে দেখতে। এই রুমে শুধু সুভা এবং তার মেয়ে কাজিনরা রয়েছে। আয়াত বোরখা নিকাব খুলে থ্রি পিসের ওড়নাটা মাথায় সুন্দর করে দিয়ে বসে। সুভা তাকে অনেক জোর করে শাড়ি পরার জন্য। আয়াত পরতে চাচ্ছিল না, কিন্তু সুভার জোরাজুরির সাথে না পেরে শেষে রাজি হয়। সুভা তাকে একটি গোলাপি রঙের শাড়ি বের করে দেয়। তার সব কাজিনরা এই একই কালার শাড়ি পরেছে। সাথে দেয় এক সেট কাঁচা ফুলের গহনা, যেটিতে রয়েছে একটি টিকলি, একজোড়া কানের দুল এবং একজোড়া হাতের গাজরা। আয়াতের শাড়ি পরা শেষ হলে সুভার কাজিন জান্নাত আয়াতকে হালকা করে সাজিয়ে দেয়, সাথে সব গহনাগুলো পরিয়ে দেয়। চুলের মাঝখানে সিঁথি করে টিকলি পরিয়ে দেয় এবং হাঁটু অবধি চুলগুলো ছেড়ে দেয়। আয়াতকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সবাই তার অনেক প্রশংসা করে। এই রুমে মেয়েরা ছাড়া আর কেউ ছিল না। সুভাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে তার কাজিন। সবাই সবার সাথে ছবি তোলে। আয়াতকেও জোর করে কিছু সিঙ্গেল ছবি তুলে দেয় সুভার কাজিন জান্নাত। সে তার হাতে মেহেন্দিও দিয়ে দেয়। রাত 9:30টায় তানজিম আসে আয়াতকে নিতে। তারা দুইজন খাবার খেয়ে নেয়। তারপর আয়াত শাড়ি পাল্টিয়ে বোরখা নিকাব পরে নেয়। সুভার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। যেহেতু তাদের বাসা পাশাপাশি, তাই বেশি সময় লাগে না। দুই ভাই বোন গল্প করতে করতে বাসায় পৌঁছে যায়। বাসায় পৌঁছে আয়াত ফ্রেশ হয়ে ঈশার নামাজ পড়ে নেয়। আফরার কল আসাতে তার সাথে বেশ কিছু সময় কথা বলে। আজকে তোলা ছবিগুলো আফরাকে পাঠায়। আফরা অনেক প্রশংসা করে। জাহানারা বেগমের ডাক আসাতে আফরার থেকে বিদায় নিয়ে কল কেটে আয়াত জাহানারা বেগমের কাছে যায়। আফরা নিচে এসে হামিদা আফরোজকে আয়াতের এবং সুভার ছবিগুলো দেখায়। সেও অনেক প্রশংসা করে। এমন সময় তৈমুর বাসায় আসে। তৈমুরকে দেখে আফরা বলে, ভাইয়া তোমার হোয়াটসঅ্যাপ চেক করিও, তোমাকে ভাবির আজকে ছবি পাঠিয়েছি। তৈমুর কিছু না বলে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে আসে। মোবাইল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢোকে। সেখানে আয়াতের সিঙ্গেল ছবিগুলো দেখতে পায়। ছবিগুলো দেখে তৈমুরের হৃদস্পন্দন বেড়ে যায়। কি সুন্দর লাগছে আয়াতকে, কি মায়াবী তার চেহারা। গোলাপি শাড়ি, ফুলের গহনা, হাঁটু অবধি চুল, সব মিলিয়ে যেন অপরূপা লাগছে তাকে।
তৈমুরের অনেক ইচ্ছে হলো আয়াতকে তার সামনে বসিয়ে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে। তৈমুর মোবাইলে আয়াতের নাম্বার বের করে তাকে কল দিতে গিয়েও দেয় না, তার দ্বিধা কাজ করে। অন্যদিকে আয়াতেরও এক অবস্থা, সেও তৈমুরকে বারবার কল দিতে চেয়েও দিচ্ছে না, দ্বিধার কারণে। দুইজন দুইজনের সাথে কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু কেউ কাউকে কল দিচ্ছে না। তৈমুর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করে। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও তার চোখে ঘুম আসে না। আয়াতের একটি বদ অভ্যাস আছে, সেটি হলো সে ঘুমের মধ্যে প্রতিদিন তৈমুরকে হাত পা দিয়ে জড়িয়ে ধরে। ঘুমের মধ্যে আয়াতের খেয়াল থাকে না, তৈমুর বারবার সরিয়ে দিলেও সে আবার ঘুমের মধ্যে জড়িয়ে ধরে। প্রথম প্রথম তৈমুর বিরক্ত হলেও ধীরে ধীরে তৈমুরের এটা অভ্যাস হয়ে যায়। আজকে আয়াত নেই, তাকে জড়িয়ে ধরছে না, তার খালি খালি লাগছে, নিজেকে শূন্য মনে হচ্ছে। আচ্ছা, সে যে আয়াতের শূন্যতা অনুভব করছে, তার মানে কি সে আয়াতকে ভালোবেসে ফেলেছে? এইসব চিন্তার মধ্য দিয়েই তৈমুরের রাত পার হয়। সকাল সকাল ঘুম থেকে উঠেই সে নাস্তা করে আয়াতকে আনতে চলে যায়। সে এতটুকু বুঝতে পেরেছে আয়াত তার অভ্যাসে পরিণত হয়েছে, আয়াতকে ছাড়া থাকা তার পক্ষে সম্ভবই নয়। তাই তো ঘুম থেকে উঠেই নাস্তা করে বেরিয়ে পড়েছে আয়াতকে নিয়ে আসার জন্য। জাহানারা বেগম আয়াতকে বারবার ডাকছেন ঘুম থেকে ওঠানোর জন্য, কিন্তু আয়াত গভীর ঘুমে তলিয়ে আছে। বেশ কয়েকবার ডাকার পর আয়াতের ঘুম হালকা হয়। সে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কয়টা বাজে আম্মু? 8টা। তাহলে এত সকাল সকাল ডাকছো কেন? এমনি আমি রাতে ভালো মতো ঘুমোতে পারিনি, ফজরের নামাজের পর একটু ঘুম এসেছি আমি। তৈমুর এসেছে নিচে। হুম। এই ওর কি বলেছি শুনেছিস তুই? তৈমুর এসেছে। এবার আয়াত লাফ দিয়ে উঠে বসে। ঘুম ঘুম ভাব সেকেন্ডেই চলে যায় তার। সে জাহানারা বেগমকে জিজ্ঞাসা করে, কি, উনি এসেছেন? হ্যাঁ, কখন এসেছেন? 10-15 মিনিট হবে। এত সকাল সকাল আসলো যে? ওনার তো আমাকে দুপুরে নিতে আসার কথা ছিল। বিয়ে বাড়ি কত কাজ থাকে, নিতে আসতেই পারে। তুই ওঠ, বাড়ির বড় বউ এখন, তোর দায়িত্ব আছে না? আর তাছাড়াও নিশ্চয়ই ওদের বাসায় মেহমান আসা শুরু হয়ে গেছে। তারা এসে যদি দেখে বাড়ির বউ বাসায় নেই, কেমন দেখায় সেটা? কথা কম বল এখন, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাম, নাস্তা দিতে হবে জামাই বাবাকে। আচ্ছা। জাহানারা বেগম চলে যান রুম থেকে। আয়াত কিছু সময় বসে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তৈমুরের নাম শুনেই তার স্পন্দন বেড়ে গেছে। সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে যায়, গিয়ে দেখে তৈমুর সোফায় বসে আছে। তানজিম তাকে কি যেন বলছে এবং সে চুপচাপ শুনছে। জাহানারা বেগম আয়াতকে দেখেই তাকে টেবিলে নাস্তা দিতে বলেন। তানজিমকে বলেন তৈমুরকে নিয়ে টেবিলে বসতে। তৈমুর ভদ্রতার সাথে বলে, আমি বাসা থেকে নাস্তা করে এসেছি আম্মু। তাতে কি হয়েছে, এখন আবার করবে। তোমরা এখন যুবক বয়সে আছো, তোমাদের এখন বেশি বেশি খাবার খাওয়া প্রয়োজন। আমার পেট ভরা আম্মু। একটু খেলে কিছু হয় না, আসো বসো তাড়াতাড়ি। তৈমুর আর কিছু বলল না, সেই চেয়ার টেনে বসলো। তার পাশে বসলো তানজিম। আয়াত তাদের দুইজনকে খাবার বেড়ে দিচ্ছে। আয়াত খেয়াল করলো তৈমুরকে আজ অন্যরকম লাগছে। যেই ছেলে সব সময় পরিপাটি হয়ে থাকে, তাকে আজ বড্ড অগোছালো লাগছে। চোখগুলো লাল হয়ে আছে, যেন রাতেই ঘুম হয়নি। তৈমুরের এই অবস্থা দেখে আয়াতের বেশ চিন্তা হলো। পরে এই বিষয়ে জিজ্ঞাসা করে নেবে ভাবল। খাবার পরিবেশন শেষ হলে আয়াত তৈমুরের পাশেই দাঁড়িয়ে থাকে, যেন কিছু প্রয়োজন হলে দিতে পারে। তৈমুর খাবার মুখে দিচ্ছে না দেখে আয়াত জিজ্ঞাসা করে, আপনি খাচ্ছেন না কেন? আপনার কি কিছু লাগবে? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও খেতে বসো। আপনি খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। না, এখনই বসো। তৈমুর তার আরেক সাইডে চেয়ার টেনে বসায় আয়াতকে। সে নিজের হাতে আয়াতের প্লেটে খাবার বেড়ে দেয়। আয়াত অবাক হয়ে তাকিয়ে থাকলে চোখের ইশারায় খেতে বলে। আয়াত সহ বাকি সবাই খাওয়া শুরু করে। কিছু সময় পর সাইফুদ্দিন সাহেব আসেন। তিনি একটু বাহিরে গিয়েছিলেন। এসে আয়াতকে খেতে দেখে তিনি গর্জে ওঠেন। এইবারের মান ইজ্জত কিছু রইল না। এই মেয়ে ধেই ধেই করে খেতে বসে গেছে। ও কি দেখে না ওর মা চাচিরা কেমন? স্বামীকে খাবার না বেড়ে দিয়ে নিজেই খেতে বসে গেছে। ওই দিন যে ওর দাদি বলল, তাও তো ওর মধ্যে কোনো পরিবর্তন এলো না। নির্লজ্জ কোথাকার।
আয়াতের খাওয়া সেখানেই থেমে গেল। চোখ পানিতে ভরে উঠল, যেগুলো কিছু সময়ের মধ্যেই গাল বেয়ে গড়িয়ে পড়ল। আয়াতকে তাও উঠতে না দেখে সৈফুদ্দিন সাহেব দ্বিগুণ রেগে গেলেন। কত বড় নির্লজ্জ হলে মানুষ এখনো বসে থাকে। তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। লজ্জা হচ্ছে তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিতে। বাবার হুঙ্কারে কেঁপে ওঠে আয়াত, সাথে সাথে উঠে দাঁড়ায়। টেবিল থেকে সরে যেতে চাইলে তৈমুর আয়াতের হাত ধরে। আয়াত তৈমুরের দিকে তাকালে দেখে তৈমুরের চোখ আরও বেশি লাল হয়ে উঠেছে, ঘাড়ের এবং হাতের রগগুলো ফুলে উঠেছে। এই প্রথম আয়াত তৈমুরের এমন রূপ দেখেছে। আয়াতের ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে। তৈমুর সাইফুদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে বলে, আয়াতকে আমি নাস্তা করতে বসিয়েছি। তুমি বললেই ও ধীরে ধীরে করে গিয়ে বসবে কেন? ওর নিজের জ্ঞান নেই? ও দেখেনি ওর পরিবারের নিয়ম কারণ কেমন? আপনাদের পরিবারের নিয়মকানুন কেমন আমি জানি না, কিন্তু আমাদের পরিবারে এমন নিয়মকানুন নেই। আমার পরিবারের স্বামীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে খেতে বসে, তাদের ঘাড়ের সামনে দাঁড় করিয়ে নিজে খায় না। আমাদের পরিবারে মেয়েদের রাজকন্যার মতো রাখা হয়। মেয়ে আল্লাহর দিয়ে অনেক সুন্দর একটা নিয়ামত, যেটা বোঝার ক্ষমতা সবার নেই। আয়াত মেয়ে বলে এটা অন্যায় না। মেয়েদের সম্মান করতে শিখুন। ও আপনার সন্তান, তা ওর প্রতি এই উদাসীনতা কেন আপনি? তৈমুর উঠে সাইফুদ্দিন সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, বিয়ের পর থেকে খেয়াল করছে আপনার ব্যবহার ওর প্রতি। এতদিন যা করেছেন, এখন আর না। এখনও আমার স্ত্রী, আমার অর্ধেক। এখন আপনি ওর সাথে এমন ব্যবহার করতে পারেন না। ওর সাথে খারাপ ব্যবহার করা মানে আমার সাথে খারাপ ব্যবহার করা। আর আমি কখনো এটা মেনে নেব না যে কেউ আমার স্ত্রীর সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করবে। তাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাব। আমার স্ত্রীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, অনেক কথা বলে ফেলেছি, আমাকে মাফ করবেন। আমার সামনে আমার স্ত্রী বিনা কারণে কারো কাছে অপমানিত হোক, সেটা আমি সহ্য করব না। আয়াত, যাও রেডি হয়ে এসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আয়াত আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে গেট আটকে আয়াত বড় বড় শ্বাস নেয়। এই প্রথম কেউ তার জন্য প্রতিবাদ করলো জীবনে। ছোট থেকেই উঠতে বসতে সে বাবার কাছে কথা শুনেছে। কারণে অকারণে সে অপমানের শিকার হয়েছে। কেউ তার পক্ষ নিয়ে কথা বলেনি, সে নিজেও কখনো কথা বলেনি। কিন্তু আজ তার জীবনে এমন একজন আছে যে তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজকে আয়াত নিজেকে অনেক সেফ ফিল করছে। তার মনে হয়েছে তার আর চিন্তার কোনো কারণই নেই, কারণ তার স্বামী তাকে কিছু হতে দেবে না। আয়াত তৈরি হয়ে নিচে নামে মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। দাদি ঘুমিয়ে থাকায় তার সাথে আর দেখা করা হয় না। গাড়ি চলছে আপন গতিতে, গাড়িতে নীরবতা বিরাজ করছে। ওই বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তৈমুর গম্ভীর হয়ে আছে। আয়াত নীরবতা কাটিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি কাল রাতে ঘুমাননি? হঠাৎ এই প্রশ্ন? আপনাকে বড্ড টায়ার্ড দেখাচ্ছে, আর আপনার চোখগুলো লাল হয়ে আছে। যাক, আমার দিকে তাহলে তাকাও তুমি। আমি তো ভাবতাম আমার কথা তোমার একটুও মনে পড়ে না। কে বললো আপনাকে এসব? তাহলে কি মনে পড়ে আমার কথা? আসলে মানে ও, তার মানে মনে পড়ে না আমার কথা? সেটা কখন বললাম? মনে পড়েও তো বলছো না। আয়াত আর কিচ্ছু বলল না, চুপচাপ গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। আয়াতকে চুপ করে জানলার দিকে তাকিয়ে থাকতে দেখে তৈমুর মুচকি হাসল। এই মেয়েকে রাগাতে তার বেশ ভালোই লাগে। কিছু সময় পর তাদের গাড়ি বাসায় এসে পৌঁছালো। আয়াত বাসায় ঢুকতেই আফরা তাকে জড়িয়ে ধরল। আফরা বলে, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আর তোমার মায়ের বাড়ি যেতে দিব না। কেন? তুমি চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না কিছু। পিছন থেকে হামিদা আফরোজ বলেন, একদম ঠিক বলেছো আফরা, আর ওকে বাসা থেকে কোথাও যেতে দেব না। একদিনের জন্য গিয়েছিল, অথচ লাগছে কত মাস ধরে দেখি না। আমার ঘরের আলো আমার ঘর অন্ধকার করে চলে গিয়েছিল, আর যেতে দিব না কোথাও। আমার ঘরের আলো আমার ঘরকে আলোকিত করে থাকবে সব সময়। আয়াত মুচকি হাসি দিয়ে হামিদা আফরোজকে জড়িয়ে ধরে। আফরাও তাদের সঙ্গে যোগ দেয়। হামিদা আফরোজ আয়াতকে ছেড়ে দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে বলেন। আয়াতও কথা মতো রুমে যায়। গিয়ে দেখে তৈমুর ফ্রেশ হয়ে ড্রেস পাল্টিয়ে বিছানায় বসেছে। আয়াত বোরকা নিকাব খুলে সেও ফ্রেশ হয়ে আসে। সে বের হতেই তৈমুর ডাক দেয়, মেহরিশ। আয়াত কেঁপে ওঠে।
কি আছে এই ডাক নামে? তৈমুর সব সময় এই নামেই ডাকে না? সবার সামনে তাকে আয়াত বলেই ডাকে। শুধুমাত্র সে যখন একা থাকে, আশেপাশে কেউ থাকে না, শুধু তখনই এই নামে ডাকে। তৈমুর চায় না এই নামে অন্য কেউ আয়াতকে ডাকুক। এই নাম একান্ত তার, শুধু সেই এই নামে ডাকবে আয়াতকে। তাই সে সবার সামনে এই নামে ডাকে না। আয়াতকে উত্তর দিতে না দেখে তৈমুর আবার ডাকে। মেহেরিস, এবার আয়াত উত্তর দেয়। হুম। আমার মাথার চুলগুলো একটু টেনে দাও মেহেরিস। প্রচণ্ড মাথা ব্যথা করছে। সারা রাতে না ঘুমানো আমি। বিকেল হলে মেহমান আসা শুরু হয়ে যাবে। আমার বড্ড কাজ আছে তখন। একটু ঘুম দরকার আমার। আমাকে কি তুমি একটু শান্তি এনে দিবে মেহেরিস? আয়াত এক পলক তাকায় তৈমুরের দিকে। কি মায়াবী মুখ তার, কি মায়াবী চোখ! এই চোখের আকুতি কি ফেলা যায়? এই চোখে তো আয়াত তার পুরো দুনিয়া দেখতে পায়। এই চোখের মায়া কি কাটানো যায়? আয়াত বিছানায় বসে। সে তৈমুরকে বলে, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার চুল টেনে দিচ্ছি। আয়াতকে অবাক করে দিয়ে তৈমুর বালিশ আয়াতের কোলের উপরে রেখে সেখানে শুয়ে পড়ে। আয়াত অতিরিক্ত পরিমাণে অবাক হয়ে যায়। বিয়ের পর এই প্রথম তাদের এত কাছে আসা। আয়াত কেঁপে ওঠে। তৈমুর চোখ বন্ধ অবস্থায় আয়াতের 2 হাত ধরে নিজের চুলের উপরে রাখে আর বলে, মেহেরিস, কে তো ভাবছ? কিছু না, আপনি ঘুমান। আয়াত আর কোনো কথা না বলে সুন্দর করে তৈমুরের চুলগুলো টেনে দিতে থাকে। আরামে তৈমুরের যে কখন ঘুম চলে আসে তার খেয়ালই নেই। টানা আধ ঘন্টা ধরে চুল টেনে দেওয়ার পর আয়াত খেয়াল করে তৈমুর গভীর ঘুমে আছে। এই প্রথম আয়াত তৈমুরকে এতটা কাছ থেকে দেখছে। কি সুন্দর দেখতে ছেলেটা! আয়াত খেয়াল করে তৈমুরের চোখের ঠিক নিচের পাপড়ির কাছে একটি তিল আছে, আবার তার নাকেও একটি তিল আছে। আয়াত প্রাণ ভরে দেখে তৈমুরকে। সে ফিসফিস করে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তিনি আমায় আপনার মতো একজন স্বামী দিয়েছেন। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আপনাকে স্বামী হিসেবে পেয়ে। আমি সাবিরা মেহরিস আয়াত, আপনাকে অনেক ভালোবাসি তৈমুর আইদিন অভ্র। প্রচণ্ড ভালোবাসি আমি আপনাকে। এতটা ভালোবাসি যে আপনাকে কিছুক্ষণ আমার চোখের সামনে না দেখলে আমার মন ছটফট করে। আমি জানি না কবে কখন আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কবে আমায় ভালোবাসবেন, কবে আপনি আমায় আপনার মনের কথাগুলো বলবেন। আপনার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য যে আমি অস্থির হয়ে আছি। গভীর ঘুমে তলিয়ে থাকা তৈমুর বুঝতেও পারল না তার অজান্তেই তার মেহরিস তাকে মনের কথাগুলো জানিয়ে গেছে। মাগরিবের পর সবাই নামাজ পড়ে বাসায় ফিরে কাজে লেগে পড়েছে। তৈমুরদের বাড়ি নানান রঙের আলোয় আলোকিত হয়েছে। বাড়িতে মেহমান দিয়ে ভরে উঠেছে। চারিদিকে শোনা যাচ্ছে হই হুল্লোড়। বসার ঘরের সোফার পেছনে দেওয়ালে সুন্দর করে সাজানো হয়েছে। টি টেবিলে রাখা হয়েছে হলুদের বাটি এবং নানান ধরনের খাবার। বিরিয়ানির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবাই যে যার কাজে ব্যস্ত। তৈমুর দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে কাজে লেগে পড়েছে। আর 1 সেকেন্ডও বসার সময় পায়নি সে। শুধু টাইম মতন নামাজ পড়ে নিয়েছে। অনেক ভালো ঘুম হয়েছে বলে মন মেজাজ বেশ ফুরফুরে তৈমুরের। কি শান্তির ঘুম দিয়েছে সে! এত ভালো ঘুম আগে কোনো দিন হয়নি। আয়াত তৈরি হয়ে হিজাব নিকাব পরে হামিদা আফরোজের সাথে কাজে সাহায্য করছে। আফরা সুন্দর একটি ফুলহাতা গাউন সাথে ম্যাচিং হিজাব পরেছে। সে কার কি লাগবে সেগুলো এনে দিচ্ছে। তৈমুর ঘেমে তার শার্ট ভিজে গেছে। তৈমুরের কাজ কিছুটা শেষ হওয়াতে সে নিজের রুমে যায় ফ্রেশ হতে। আয়াত তৈমুরকে রুমে যেতে দেখে 1 গ্লাস ঠান্ডা লেবু শরবত বানিয়ে নিয়ে যায়। তৈমুর ওয়াশরুম থেকে বের হয়। আয়াত তৈমুরকে শরবতের গ্লাসটি এগিয়ে দেয়। তৈমুর বিছানায় বসে শরবত খেতে থাকে। সেই ফাঁকে আয়াত তার জন্য পায়জামা পাঞ্জাবি বের করে দেয়। তৈমুর সেইগুলো ওয়াশরুমে গিয়ে পরে নেয়। তৈমুর সাদা পাজামা পাঞ্জাবি পরেছে। কি যে সুন্দর লাগছে তাকে দেখতে! তৈমুর আয়নার সামনে গিয়ে নিজের চুলগুলো সেট করে নেয়। আয়াত নিজের হাতে তাকে ঘড়ি পরিয়ে দেয়। এরপর আতর লাগিয়ে দেয়। তৈমুর রেডি হলে আয়াত তাকে নিচে নামতে বলে চলে যেতে নেয়। তখন তৈমুর তার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার সুন্দর লাগছে মেহেরিস। আহিয়ান সোফায় বসে আছে। পরনে তার কাঁচা হলুদ পাঞ্জাবি। সবাই তাকে এক এক করে হলুদ লাগাচ্ছে এবং সে খুশি মনে বসে আছে। সে যে কী পরিমাণ খুশি তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তৈমুর 2 হাত ভাঁজ করে মুচকি হাসি দিয়ে ছোট ভাইয়ের হলুদ দেয়া দেখছে। ছোট ভাইদের খুশিতে সবচেয়ে বেশি খুশি হয় বড় ভাইয়েরা।
শাওন তৈমুরের কাঁধে হাত রেখে বলে, আহিয়াকে দেখছিস কি খুশি, কি খুশি মনে হলুদ লাগাচ্ছে। আর তোর হলুদের সময় তুই কি ঢংগুলোই না করেছিলে। তুমি কি কম নাকি? কি নাটক করে আমাকে রুম থেকে বের করেছিলে? আরে আমি মানে এক্সট্রা অর্ডিনারি, আমি মানে স্পেশাল। হুম, আর তুই মানেই ভণ্ড। দোস্ত বিয়ে করুম। কে? আমার থেকে ছোট আহিয়ান, সেও বিয়ে করে নিল। তুই তো আগেই করেছিস, আমি সিঙ্গেল রয়ে গেলাম। জাতি কি আমাকে মেনে নিবে বন্ধু? আহিয়ানকে তৈমুর এবং তার কাজিনরা মিলে রেডি করিয়ে দিচ্ছে। আহিয়ান সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে, মাথায় পড়েছে সাদা টুপি, হাতে ঘড়ি। তৈমুর আহিয়ানকে আদর লাগিয়ে দেয়। কিছুক্ষণ ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে তৈমুর। তৈমুর আহিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কত বড় হয়ে গেছিস তুই, আজকে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। আহিয়ান তৈমুরকে জড়িয়ে ধরে। সেই সময় রুমে প্রবেশ করে মতিউর রহমান। তিনি বলেন, বাহ, বিয়ে ঠিক করলাম আমি, সব কিছুর ব্যবস্থা করলাম আমি। কই আমাকে তো একবারও এসে জড়িয়ে ধরলো না। আহিয়ান মুচকি হাসি দিয়ে এবার বাবাকে জড়িয়ে ধরে। মতিউর রহমান ও ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। এবার তৈমুর বুকে হাত বেঁধে বলে, বাবা, তুমি কিন্তু দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছ। কি হ্যাঁ। এমন কেন মনে হচ্ছে তোমার? এই যে আমার ছোট ভাই আমাকে একটু জড়িয়ে ধরেছে, তোমার সেটা দেখে হিংসে হচ্ছে, তাই তো আমার কাছ থেকে ওরে সরিয়ে নিলে। দিন শেষে আমাকে কেউ ভালোবাসে না। ঢং কম করো, শাওনের সাথে থেকে তুমিও ভণ্ড হয়ে যাচ্ছ। তুমি না আগে কত গভীর ছিলে। আরে আজব তো, তোমার দিকে আমার সব কিছুতেই সমস্যা আব্বু। আমি গম্ভীর থাকলেও দোষ, আবার চঞ্চল হলেও দোষ। আমি যাবো কোথায় তাহলে? তুমি তো সবসময় চেয়েছ আমি যেন চঞ্চল হই, যার জন্য আমাকে বিয়েও করালে। এখন আবার তুমি এমন করছো। চঞ্চল হাসি খুশি হতে বলেছি, ভণ্ড হতে বলেনি। আর হিংসা তুমি করছো, আমি না। আমি যে আহিয়ানকে জোরে ধরেছি সেটা তোমার সহ্য হচ্ছে না। মিথ্যা কথা, আমার কোনো হিংসা হচ্ছে না। তাই? হ্যাঁ, হিংসা কেন করতে যাব? আমার বাবাকে আমার যখন মনে তখন জড়িয়ে ধরবো, এতে হিংসার কি আছে? এই কথা বলে তৈমুর ও মতিয়ার রহমানকে জড়িয়ে ধরে। দুই ছেলে তার বুকের দুই পাশে জড়িয়ে আছে। মতিউর রহমান হেসে দুই ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তখন তারা আফরার আওয়াজ শুনতে পায়। আফরা হামিদা আফরোজকে বলে, দেখেছো আম্মু, আপু আমাকে আর আগের মতো ভালোবাসে না। দুই ছেলেকেই বেশি ভালোবাসে। যাও, তোমাদের সাথে আর কথা বলবো না। তৈমুর এবং আহিয়ান মতিউর রহমানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আহিয়ান তৈমুরকে বলে, ভাই, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? আমিও পাচ্ছি, কিছু তো পড়ছে, কিন্তু কি পড়ছে বলো তো? আজকে তো পাশে রান্না বান্না নেই। আরে খাবার পড়ছে না, পড়ছে আমাদের আপরা মনির মন, কি তাই না? হ্যাঁ, তবে যাই বলিস না কেন, আফরা কিন্তু অনেক চালাক হয়েছে। কি সুন্দর বুঝে ফেলছে বাবা ওর থেকে আমাদের বেশি ভালোবাসে। হ্যাঁ, এতদিন মাথায় বুদ্ধি হয়েছে ওর। এই কথা বলে দুই ভাই হাসতে থাকে। ওদের হাসি দেখে আফরা মুখ আরও ফুলিয়ে ফেলে রাগে। এবার শুধু কান্না করা বাকি। মতিউর রহমান দুই ছেলেকে ধমক দিয়ে আফরাকে নিজের কাছে ডাকে। আফরা এসে দুই ভাইয়ের মাঝখান দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। মতিউর রহমান আফরার মাথায় হাত বুলিয়ে দেন। তিনি স্নেহমাখা কণ্ঠে বলেন, কে বললো তোমাকে আমি ভালোবাসি না? তোমাকে আমি সবার থেকে বেশি ভালোবাসি। তুমি তো আমার আম্মা, আমার কলিজা। এই কথা শুনে তৈমুর বলে, ও কলিজা হলে আমরা কি? তোমরা আমার কলিজার সিল্কা। এই কথা শুনে আফরা হেসে ওঠে। তৈমুর এবং আহিয়ান কিছুক্ষণ আফরার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে তারাও হেসে ফেলে। তিন ভাই বোন একসাথে মতিউর রহমানকে জড়িয়ে ধরে। মতিউর রহমানও ছেলে মেয়েদের কাহিনী দেখে হেসে ফেলেন। হামিদা আফরোজ মুচকি হাসি দিয়ে এই সুন্দর মুহূর্তটা দেখছেন। আয়াত দূর থেকে বাবা ও ছেলে মেয়েদের এই সুন্দর মুহূর্তটি উপভোগ করছে। সে এই পরিবারে বউ হয়ে আসার পর থেকে দেখছে তাদের মধ্যে কত মিল। সবাই সবার যত্ন নেয়, খেয়াল রাখে। সে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাকে এমন একটি সুন্দর পরিবার দেওয়ার জন্য। ফুল দিয়ে সাজানো গাড়িটি এসে থামে সুভাদের এলাকায়। মেয়েরা সবাই সুভাদের বাসায় যায় এবং ছেলেরা মসজিদে চলে যায়। সবার সাথে কথাবার্তা বলে আয়াত যায় সুভার রুমে।
শুভা বউ সেজে বসে আছে। শুভা সাদা কালার গাউন পরেছে, পুরো গাউনের সাদা স্টোন এবং পার্ল দিয়ে কাজ করা। মাথায় পড়েছে সাদা হিজাব, সাথে সাদা নোজ নিকাব। হিজাবের উপর সাদা স্টোনের কাজ করা সাদা রঙের দোপাট্টা পরেছে। গাউনের সাথে ম্যাচিং করে হালকা সাজ এবং গহনা পরেছে। চোখে পড়েছে পাওয়ার লেন্স। আয়াত শুভার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, সে যেন চোখই ফেরাতে পারছে না তার থেকে। শুভা আয়াতকে দেখে উঠে দাঁড়ায়, তারপরে নিজের হাতগুলো ছড়িয়ে দেয় জড়িয়ে ধরার জন্য। আয়াত মুচকি হাসি দিয়ে শুভাকে জড়িয়ে ধরে। শুভা বলে, আমার সব সময় থেকেই শখ ছিল আমার বিয়েতে আমি সাদা গাউন পরবো, আর ওনাদের বাসা থেকে সাদা রঙের গাউন দিয়েছে। তুই কি কিছু বলেছিস? হ্যাঁ, আমরাই তো তোর জন্য বিয়ে শপিং করতে গিয়েছিলাম। তখন আম্মু তোর পছন্দ সম্পর্কে আমায় জিজ্ঞেস করেছিল। আমি বলেছি তখন, তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা, তোর সব পছন্দ সম্পর্কে জানি আমি। তোকে অনেক অনেক ধন্যবাদ। আমার না অনেক ভয় করছে আয়াত, ভয়ে আর নার্ভাসনেস এর আমার হাত পা কাঁপছে। তুই শান্ত হ, ঠিক হয়ে যাবে সব। বিয়ের আগে সব মেয়েদেরই এমন মনে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার সাথেও এমন হয়েছিল। তোকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, একদম চোখে লাগার মতো সুন্দর লাগছে। কিছু সময় পর আফরাও আসে রুমে। সে শুভার সাথে অনেকগুলো ছবি তোলে, আয়াতের সাথেও তোলে। আফরা আজকে আকাশি রঙের ফুল হাতা গাউন পরেছে, সাথে ম্যাচিং হিজাব, এবং আয়াত পরেছে পেঁয়াজ রঙের ফুল হাতা গাউন এবং সাথে ম্যাচিং হিজাব নিকাব। হামিদা আফরোজ এবং আমেনা বেগমও শুভাকে দেখে গেছেন, অনেক দোয়া করেছেন তার জন্য। জোহরের নামাজ শেষ হওয়ার পর বিয়ের কাজ শুরু করা হয়। কাজী সাহেব এসে প্রথমে শুভাকে কবুল বলতে বলেন। শুভা কান্না জড়ানো কণ্ঠে কবুল বলে কাপা কাপা হাতে সাইন করে দেয়। এরপর মসজিদে কাজী সাহেব আহিয়ানকে কবুল বলতে বলেন। আহিয়ান কবুল বলে সাইন করে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে মসজিদে এবং বাড়িতে সবার মাঝে খেজুর ছেটানো হয়। তারপর নতুন দম্পতির জন্য দোয়া করা হয়। মেয়েদেরকে ছেলেরা আসার আগেই ছাদে খাওয়ানো হয়। ছেলেরা মসজিদ থেকে এলে তাদের ছাদে খাওয়ানো হয়। শুভার সব কাজিনরা আহিয়ানকে ভালো মতো খাবার দাবার খাওয়াচ্ছে। আয়াত শুভাকে বলে, এখন থেকে তুই আর আমার বেস্ট ফ্রেন্ড নেই। কি? হ্যাঁ, তুই আমার যা হয়ে গিয়েছিস এখন। আমি তো বাড়ির বড় বউ, তোকে দিয়ে সব কাজ করাবো। পাশ থেকে আফরা এসে বলে, আর আমি ননদ, কোটানামি করব ইচ্ছে মতো। আয়াত আর আফরা বাঁকা হেসে বলে। শুভা তাদের দিকে তাকিয়ে ভয় ভয় ভাব নিয়ে বলে, দেখুন, আমি অনেক সহজ সরল মানুষ, আমাকে এভাবে ভয় দেখাবেন না। আমি কিন্তু ভয় পাচ্ছি, আমি কিন্তু কান্না করে দেব। আয়াত এবং আফরা শুভার দিকে তাকায়। কয়েক সেকেন্ড পর তারা তিনজনই খিল খিল করে হেসে ওঠে। তারপর তিনজন একসাথে জড়িয়ে ধরে একে অপরকে। কিছু সময় পর আহিয়ানকে রুমে আনা হয়, যেখানে শুভা এবং বাকি সবাই বসে আছে। আহিয়ান সালাম দিয়ে রুমে প্রবেশ করে। তাকে শুভার পাশেই বসানো হয়। সবাই তাদেরকে একসাথে দেখে মাশাআল্লাহ বলেই যাচ্ছে। দুইজনের জুটি বেশ মানিয়েছে। দুইজনই মাথা নিচু করে বসে আছে। আফরা তাদের অনেকগুলো ছবি তুলে দেয়। বিকেলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শুভা যাওয়ার আগে প্রচুর কান্না করে বাবা মাকে জড়িয়ে ধরে। আয়াতও তার মায়ের এবং দাদির থেকে বিদায় নিয়ে নেয়। ফুল ছিটিয়ে শুভাকে স্বাগতম জানায় আহিয়ানের পরিবার। শুভাকে এবং আহিয়ানকে সোফায় বসানো হয়। আত্মীয় স্বজন সবাই এক এক করে তাদের দেখে আর প্রশংসা করে। এসার পর মেহমানদের ভিড় কমতে থাকে। সবাই খাওয়া দাওয়া করে এক এক করে চলে যায়। আয়াত শুভাকে আহিয়ানের রুমে দিয়ে আসে। সবাই যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। আয়াত রুমে এসে দেখে তৈমুর ফ্রেশ হয়ে বসেছে মাত্র। এই 2 দিন ধরে তার অনেক ধকল যাচ্ছে। বাড়ির বড় ছেলে হিসাবে বাড়ির সব দায়িত্ব তার উপরে ছিল। আয়াতকে রুমে আসতে দেখে তৈমুর আয়াতের কাছে যায়। এরপর আয়াতের সামনে দাঁড়িয়ে বলে, ব্যস্ততার কারণে তোমাকে ভালো মতো দেখতেও পারিনি, একটু দাঁড়াও তোমাকে দেখি। তৈমুরের এই কথা শুনে আয়াত বেশ লজ্জা পেয়ে যায়, যা তার চোখে মুখে ফুটে ওঠে। তৈমুর নিজের হাতে আয়াতের নিকাব খুলে ফেলে। তারপর তাকিয়ে থাকে কিছুক্ষণ আয়াতের মায়া ভরা চেহারার দিকে। তৈমুর আয়াতের আরেকটু কাছে গিয়ে বলে, তুমি অনেক সুন্দর লাগছে মেহরিস, এই রংটা তোমায় একটু বেশি মানাচ্ছে। আয়াত লজ্জায় মুখ নিচে নামিয়ে ফেলে। তৈমুর আয়াতের থুতনি ধরে মুখ উঁচু করে ধরে বলে, আমার দিকে তাকাও মেহরিস। আয়াত আস্তে আস্তে তৈমুরের দিকে তাকায়।
তৈমুর আয়াতের থুতনি ধরে তাকে আরেকটু কাছে এনে বলে, লজ্জা পেলে তুমি আরও সুন্দর লাগে মেয়েরিস। লজ্জা মেয়েদের অলংকার। তুমি সারা জীবন আমায় দেখে লজ্জা পেও। আমি সারা জীবন তোমার লজ্জা রাখা মুখটা দেখে যাব। আয়াত আর তৈমুরের দিকে তাকিয়ে থাকতে পারে না লজ্জায়। তৈমুর আয়াতকে উদ্দেশ্য করে বলে, যাও ফ্রেশ হয়ে নামাজ পড়ো নাও। সে দুপুর থেকে তো ভারী গাউন পরে আছো, নিশ্চয়ই অস্বস্তি লাগছে তোমার। হুম। তৈমুর খাটের উপর শুয়ে মোবাইল চালাতে থাকে। আয়াত আলমারি থেকে বাসায় পরার সুতির 3 পিস বের করে নেয়। ওয়াশরুমে যাওয়ার আগে সে তৈমুরকে দেখে মুচকি হাসি দেয়। ধীরে ধীরে তাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে, এটা ভেবে আয়াত আজ বেশ খুশি। আহিয়ান রুমে প্রবেশ করে দেখে তার খাটে বসে আছে শুভা, পরনে সেই সাদা গাউন। আহিয়ান গেট আটকিয়ে খাটের কাছে আসে। সে শুভাকে সালাম দেয়। শুভা সালামের উত্তর নেয়। তারপর আহিয়ান হাঁটু গেড়ে শুভার বরাবর বসে। সে নিষ্পলক চোখে শুভার দিকে তাকিয়ে থাকে। সব আগের মতোই আছে, শুধু নিকাবটি খুলে ফেলেছে শুভা। আহিয়ানকে এইভাবে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় পড়ে যায় শুভা। সে ধীর কণ্ঠে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমায় দেখছি। কি দেখছেন? আজ তোমায় কি সুন্দর লাগছে মায়াবতী, যেন আকাশ থেকে হুর নেমে এসেছে। সাদা গাউনে যে তোমায় এত সুন্দর লাগবে ভাবিনি। আসলে কি গাউনের জন্য তোমায় এত সুন্দর লাগছে, নাকি সারা জীবনের জন্য হালালভাবে আমার হয়ে গিয়েছো এর জন্য এত সুন্দর লাগছে? জানি না। আমি তোমার কথা রেখেছি, হালালভাবে তোমাকে আপন করে নিয়েছি। তোমাকে সারা জীবন দেখলে আমার চোখে তৃষ্ণা মিটবে না মায়াবতী। ফ্রেশ হয়ে অজু করে আসুন, নামাজ পড়বো একসাথে। তুমি আগে যাও, সেই দুপুর থেকে এত ভারী গাউন পরে গেছো, তোমার আগে ফ্রেশ হওয়া দরকার। শুভা আগে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর আহিয়ান ফ্রেশ হয়ে আসে। দুইজন একসাথে নফল নামাজ আদায় করে। তারপর মোনাজাত নেয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আহিয়ান শুভার মাথায় হাত রেখে দোয়া করে। তারপর সে বলে, আমি জানি তুমি আমাকে চেনো না, জানো না, তোমার কাছে নার্ভাস লাগছে, এটা স্বাভাবিক। চলো আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমাদের নতুন জীবনের একে অপরকে চিনি, একে অপরের মুখ দুঃখের, এক অপরের সুখ দুঃখের সাথী হই। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? তুমি ঘুমিয়ে পড়ো, অস্বস্তি বোধ করো না, আমি তোমার সাইডে আসবো না। আমি কি একবারও আপনাকে বলেছি যে আমি অস্বস্তি বোধ করছি? তুমি আমার আশেপাশে অস্তিত্ব বোধ করছো না। না, আমিও আপনাকে পছন্দ করি। কি? হ্যাঁ, কবে থেকে? এটা সত্যি। আমি আপনাকে আগে পছন্দ করতাম না, কিন্তু যেদিন আপনারা আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, সেই দিন আমি বলার পর আপনি আমার কথা রেখেছেন। বিয়ের আগ পর্যন্ত আমার সাথে কথা বলেননি এবং দেখাও করেননি। তখন থেকে আপনার প্রতি আমার সম্মান বেড়ে গিয়েছে। আপনি আসলেই একজন ভালো মানুষ। এই সময়ে এত এত খারাপ ছেলেদের মাঝে আমি আপনার মতো একজন সৎ এবং ভালো মানুষ পেয়েছি। আমি অনেক ভাগ্যবান। তুমি কি আমায় আপন করে নেবে শোভা? শুভা মাথা নিচু করে ফেলে লজ্জায়। আহিয়ান তার উত্তর পেয়ে যায়। সে শুভাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি মায়াবতী। আমিও ভালোবাসি। আহিয়ান এবং শুভার বিয়ের আজ 7 দিন হলো। 4 দিন আগে তাদের ওয়ালিমার অনুষ্ঠান হয়েছে। সব অনুষ্ঠান শেষে সবাই আবার নিজেদের দৈনন্দিন জীবনে ফিরে এসেছে। শুভাকেও আয়াতের সাথে একই কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে। 2 বান্ধবী আবার একসাথে কলেজে যাতায়াত করছে। আফরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার এসএসসি পরীক্ষা আর মাত্র 1 মাস বাকি। তৈমুর এবং আহিয়ান ছোটবেলা থেকেই অনেক ভালো ছাত্র। তাদের রেজাল্ট দেখবার মতো। তাদের 3 ভাই বোনদের মধ্যে আফরা একটু পিছিয়ে। সে তার ভাইদের মতো এত মেধাবী না। সে মাঝারি শ্রেণীর শিক্ষার্থী। সে না বেশি খারাপ, আবার না বেশি ভালো ছাত্রী। ছোটবেলা থেকে এটা নিয়ে তার আফসোসের শেষ নেই। সে যে কোনো ভাইদের মতো এত মেধাবী হলো না কেন। সে যাতে ভালো রেজাল্ট করে তার জন্য মন প্রাণ দিয়ে পড়াশোনা করছে। তার পরিবারের সবাই তাকে সাহস দিচ্ছে। আহিয়ান নিজের ইউনিভার্সিটির পড়া এবং কোচিংয়ের বাচ্চাদের পড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছে। এই ব্যস্ত সময়ের ফাঁকে শুভার সাথে ভালোই খুনসুটি চলছে তার। যেহেতু শুভা চোখে চশমা পরে, তাই আহিয়ান তাকে 4 চোখ, জাসমিস এইসব নামে ডাকে। আর এইসব শুনে শুভা রেগে যায়।
তার রাগ আহিয়ান বেশ উপভোগ করে। এই যে রেগে গেলে শুভার ফর্সা গাল এবং নাক লাল হয়ে যায়, তখন যে তাকে কি মায়াবী লাগে আহিয়ানের চোখে, সেটা কি এই বুঝে মেয়ে, সেটা কি এই মেয়ে বোঝে? সারা দিন রেগে মেগে তার সাথে কথা বলে না। সেই কোচিংয়ে ক্লাস করিয়ে বাসায় ফেরার সময় তার জন্য কেক, চকলেট, আইসক্রিম, চিপস এনে তার রাগ ভাঙায়। এইভাবেই সুন্দর মতো তাদের দিন কাটছে। তৈমুর পড়াশোনার পাশাপাশি কী কাজ করা যায় সেগুলো নিয়ে বেশ কয়েকদিন যাবৎ ভাবছে। অবশেষে সে ভেবেছে নিজের একটি কোম্পানি খুলবে, যেখানে তারা নিজেদের ডিজাইন করা আবায়া, বোরকা বিক্রি করবে। আর তার জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন। তার নিজের অফিসের ব্যবস্থা করতে হবে। কাপড় কই থেকে কিনবে সেটা খোঁজ করতে হবে, কারিগর জোগাড় করতে হবে, ডিজাইনারও খুঁজতে হবে, প্রচুর কাজ। এইসব একা সে কীভাবে সামলাবে সেসব নিয়েই চিন্তিত তৈমুর। শাওন তার এই পরিকল্পনা শুনে অনেক পছন্দ করেছে। সেও তৈমুরের সাথে পার্টনারশিপ করতে চাচ্ছে। অবশেষে তারা ফাইনাল করে তারা দুই বন্ধু মিলে নিজেদের কোম্পানি শুরু করবে। পরিকল্পনা মতো তারা কাজ শুরু করে। দুই বন্ধু কাজ ভাগ করে নেয়। এইসবের জন্য অনেক বড় অঙ্কের টাকা প্রয়োজন। আপাতত তার কাছে এত টাকা নেই। মতিউর রহমান সেটি শোনার পর তিনি তৈমুরকে বারবার সাহায্য করতে চাইছেন, কিন্তু তৈমুর রাজি হচ্ছে না। তিনি তৈমুরকে বলেন, আমার টাকা কি তোমার টাকা নয়? আমি কাদের জন্য টাকা উপার্জন করেছি? তোমাদের জন্যই তো। আর সব তো তোমাদেরই। তাহলে তুমি টাকা কেন নিতে চাচ্ছ না? আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই বাবা, কারো কোনো সাহায্য ছাড়া। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সফলতা দান করুক। তোমার তো নিজের প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য টাকা প্রয়োজন। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার থেকে টাকা ধার নাও। তোমার কোম্পানি যখন সেট হয়ে যাবে তখন তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দিও। এবার তো তুমি নিবে। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যখন সফল হব তখন কিন্তু তোমাকে টাকাগুলো ফেরত নিতে হবে। তখন তুমি মানা করতে পারবে না। ঠিক আছে, আমি মানা করব না। আমি খুশি মনে টাকা ফেরত নিব। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান জীবনে সফল হোক। আমি সব সময় তোমাদের পাশে আছি। তুমি যেটা করে খুশি সেটাই করো। আমি কোনোদিন তোমাদের কোম্পানিতে বসার জন্য জোর করিনি। তোমরা নিজেরাই ঠিক করেছো তোমরা কি করবে। তুমি নিজের নতুন কোম্পানি শুরু করছো। আহিয়ান বলেছি তার পড়াশোনা শেষ হলে সে আমার কোম্পানিটি দেখবে। আমার দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ আমার প্রত্যেকটি সন্তানকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুক, আমিন। একটা কথা সব সময় মাথায় রাখবে তৈমুর। কি বাবা? সব সময় মানুষকে বেস্টটা দিবে, কখনো কাউকে ঠকাবে না। মনে রাখবে আল্লাহ কিন্তু সব দেখছেন। আমাদের নিজেদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। দরকার হলে তুমি 2 টাকা কম কামাবে, কিন্তু মানুষের সাথে কখনো প্রতারণা করবে না। মনে থাকবে? জি বাবা, মনে থাকবে। ভালোবাসে বাবা। আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজন বাবা পেয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভাগ্যবান তোমার মতো ছেলে পেয়ে। তুমি আমার প্রথম সন্তান। তুমি আমাকে প্রথম বাবা বানিয়েছো। তুমি আমাকে প্রথম বাবা বলে ডেকেছো। তোমার প্রতি আমার মায়া এবং ভালোবাসা বেশি। আয়াত এবং শুভা দুইজন বসে গল্প করছিল। এমন সময় আফরা এসে বলে, আসবো ভাবিগণ? আসো। আমার তোমাদের দুজনেরই থেকে হেল্প লাগবে। কি হেল্প লাগবে? যেহেতু আয়াত ভাবি অঙ্কে ভালো, তাই আমার পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে অঙ্ক করাবে। আর শুভা ভাবি যেহেতু ইংরেজিতে অনেক ভালো, তাই তুমি আমাকে পরীক্ষার আগ পর্যন্ত ইংরেজি পড়াবে। শুভা মুচকি হাসি দিয়ে প্রশ্ন করে, তা না হয় পড়লাম আমরা, কিন্তু এর বিনিময়ে আমরা কি পাবো? আফরা বাঁকা হেসে বলে, তোমাদেরকে তো সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে দিয়েছি। আয়াত প্রশ্ন করে, কি দিয়েছো? আফরা গর্ব করে বলে, কেন, আমার ভাইয়াদের? তোমাদের দুইজনকে আমার 2 ভাইকেই দিয়ে দিয়েছি। আর ভাইয়েরা হলো আমার সোনার খনি। এই যুগে এমন ছেলে পাওয়া যায় নাকি? এমন সোনার টুকরো জামাই পেয়ে তো খুশির ঠেলায় আমাকে নিজ দায়িত্বে পড়ানো উচিত তোমাদের।
যতই হোক তোমাদের সোনার টুকরা জামাইদের একমাত্র বোন আমি। আয়াত এবং শুভা হেসে বলে, কথাই পারা যায় না তো তোমার সাথে? সব প্রশ্নের উত্তর রেডি থাকে আগে থেকেই। বুঝতে হবে আমি অনেক বুদ্ধিমতী। আজকে মাগরিবের পর থেকেই পড়া শুরু করব। তাহলে ঠিক আছে। কি একটা অবস্থা দেখেছো? আমার দুই ভাই ব্রিলিয়েন্ট, তাদের বউরাও ব্রিলিয়েন্ট, মাঝখানে আমি এক বলদ। আমার ব্রেন তোমাদের মতো হলো না কেন? আয়াত আফরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কে বলেছে তুমি ব্রিলিয়ান্ট না? তুমিও অনেক ব্রিলিয়ান্ট। শুভা তাদের পাশে এসে বলে, হ্যাঁ, এমনভাবে আমরা তোমাকে পড়াবো, দেখবে তুমি অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। সবাইকে ফাটাফাটি রেজাল্ট করে একদম তাক লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। আয়াত মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বেজে গেছে। সে রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত বানিয়ে ঘরে নিয়ে আসে। গ্লাসটি থেকে রাখে সাইড টেবিলে। তারপর আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়িয়ে সুন্দর করে বেনি করে নেয়। তারপর নিজেকে একটু পরিপাটি করে নেয়। খাটে বসে তৈমুরের জন্য অপেক্ষা করতে থাকে। দরজা খোলার আওয়াজে আয়াত সেই দিকে তাকায়। দেখতে পায় তৈমুর রুমে ঢুকছে। ঘামে ভিজে আছে তৈমুর। তাকে দেখতে বড্ড ক্লান্ত লাগছে। সেই যে সকাল 9টায় ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছিল, মাত্র বাসায় আসলো। ক্লাস শেষ করে সে এবং শাওন কোম্পানির কাজ গুছাচ্ছিল। মাগরিবের নামাজ পড়ে কেবল বাসায় ফিরল। আয়াত সাথে সাথে তৈমুরের কাছে গিয়ে সালাম দেয়। তৈমুর সালামের উত্তর নেয়। আয়াত তৈমুরের কাছ থেকে ব্যাগটি নিয়ে পড়ার টেবিলের উপরে রাখে। তৈমুর খাটে বসে। আয়াত এসে ছেড়ে দেয়। তারপরে শরবতের গ্লাসটি তৈমুরকে দেয়। তৈমুর শরবত খেয়ে আয়াতের কাছে গ্লাস ফেরত দিয়ে আয়াতের ওড়না দিয়ে নিজের মুখের এবং চুলের ঘাম মোছে। আয়াত প্রথমে তৈমুরের এই কাজে একটু থতমত খায়, কিন্তু পরে নিজেকে স্বাভাবিক করে নেয়। আয়াত জিজ্ঞাসা করে, আপনি কি বেশি ক্লান্ত? এতক্ষণ ছিলাম, কিন্তু এখন আর নেই। তোমাকে দেখেছি, আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। তুমি জানো আমি সারাদিন অপেক্ষায় থাকি কখন বাসায় আসবো, আর তুমি যে আমার জন্য শরবত বানিয়ে অপেক্ষা করছো এই দৃশ্যটি দেখব। আগে বাইরে গেলে বাসায় আসার তাড়াহুড়া থাকতো না, কিন্তু এখন থাকে, কারণ আমার জন্য কেউ শরবত বানিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। তৈমুরের কথায় আয়াত ভীষণ লজ্জাবোধ করে। সাথে সাথে তার মুখে ফুটে ওঠে লাল আভা। তৈমুর প্রাণ ভরে দেখে তার স্ত্রীর মুখখানা। এইখানে যেন তার শান্তি লুকিয়ে আছে। সে যতই ক্লান্ত থাকুক না কেন, এই মুখখানা দেখলে সেকেন্ডে সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়াত গ্লাস রেখে আসার সময় দরজার সাথে পায়ের আঙুলে বাড়ি খায়। বেশ ব্যথা পায় সে। তৈমুর সাথে সাথে দৌড়ে আয়াতকে ধরে খাটে বসায় এবং নিচে বসে ফ্লোরে। তারপর আয়াতের পা ধরে চেক করতে থাকে। তৈমুরকে নিচে বসতে দেখে এবং তার পায়ে হাত দিতে দেখে আয়াত ব্যথার কথা ভুলে যায় এবং বলে, আরে আরে কি করছেন আপনি? নিচে কেন বসেছেন? আর পায়ে কেন হাত দিয়েছেন আমার? আপনি উঠে বসুন উপরে প্লিজ। এত কথা বলো না তো, দেখে শুনে হাঁটতে পারো না? দেখো তো ছেলে গেছে কতখানি। তৈমুর মলম এনে আয়াতের পায়ে লাগিয়ে দেয়। আয়াত ছটফট করে বলে, আমায় দিন, আমি লাগিয়ে নিচ্ছি। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন, আমার কষ্ট লাগছে এটা। এখানে কষ্টের কি আছে? আমি মলম লাগিয়ে দিব না তো কে লাগিয়ে দেবে? এতে তোমার গিল্টি ফিল করার কিছুই নেই। আমাকে আমার কাজ করতে দাও। তৈমুর মলম লাগাচ্ছে আর সাথে ফু দিয়ে যাচ্ছে যাতে না জ্বালা করে। আয়াত নিষ্পলক তাকিয়ে থাকে তৈমুরের দিকে। সে জিজ্ঞাসা করে, একটুই তো ব্যথা পেয়েছি, আপনি এই সামান্য ব্যাপারে এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? অস্থির হব না? তুমি তো আমারই অংশ। তুমি ব্যথা পাওয়া মানে আমি ব্যথা পাওয়া। তুমি আমার অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক। নিজের প্রতি যত্নশীল হও মেহরিশ। নিজের জন্য না হলেও আমার জন্য হও। শুভা পড়তে বসেছে। তার পুরো মনোযোগ পড়ায়। আহিয়ান রুমে এসে দেখে শুভা পড়ছে। রুমে যে সে এসেছে টের পায়নি এখনো। আহিয়ান শুভার কাছে গিয়ে তার নাক ধরে টান দিয়ে বলে, পড়াশোনা করছো চাশমিশ? উফ, এভাবে কেউ নাক ধরে টান দেয়, ব্যথা পাই না আমি? তুমি এত দুর্বল কেন চাশমিশ? আমি তো আসতেই তোমার নাক ধরে টান দিলাম। আপনাকে না বলেছি চাশমিশ বলবেন না? তাহলে কি বলবো? চার চোখ? কোনোটাই বলবেন না। আমি তো
বলবোই। শুভা দীর্ঘ শ্বাস নেয়। এই মানুষের সাথে এইসব বলে লাভ নেই, কারণ সে শুনবে না। শুভা তাকে প্রশ্ন করে, নামাজ পড়েছেন স্যার? না। কেন পড়েননি? আপনি তো দেখছি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না। তৈমুর ভাইয়াকে দেখেছেন? সে যতই ব্যস্ত থাকুক না কেন নামাজ মিস দেয় না। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন। ইনশাল্লাহ। যান, ফ্রেশ হয়ে অজু করে আসুন। আহিয়ান জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। যেহেতু সে ঘেমে ভিজে গেছে, তাই গোসল করে নেয়। আহিয়ান গোসল করে রুমে আসে। এসে দেখে শুভা বই নিয়ে বসে আছে। আহিয়ান চুল মুছতে মুছতে শুভার কাছে যায় এবং তার সামনে চুল ঝাড়া দেয়, যার কারণে শুভা ভিজে যায়। সে রেগে বলে, আমাকে বিরক্ত না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? হুম। না হয় না। মাগরিবের নামাজ পড়ে ছেলেরা মসজিদ থেকে বাসায় এসেছে কিছুক্ষণ হলো। মতিউর রহমান, আহিয়ান এবং তৈমুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে বসার ঘরে বসে। অন্যদিকে বাড়ির সব মেয়েরা রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। হামিদা আফরোজ বিভিন্ন সবজি দিয়ে পাকোড়া বানাচ্ছেন। আয়াত চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছে। শুভা তরকারি সব কিছু কাটাকুটি করছে, পেঁয়াজ, সবজি এইগুলো, এবং আফরা চা বানাচ্ছে। সব কিছু রান্না শেষ হলে একটি ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়ে যান হামিদা আফরোজ। উনি নাস্তার ট্রে দিয়ে আবার ফেরত আসেন। ডাইনিং টেবিলে বাকি নাস্তাগুলো রেখে তারা খেতে বসেন। খেতে খেতে কে সারাদিন কি করলো, কি হলো, এইসব নিয়ে আলোচনা করেন। সবার নাস্তা করা শেষ হলে আফরা বসবার ঘর থেকে ট্রে এবং প্লেট বাটিগুলো নিয়ে আসে এবং ডাইনিং থেকেও নিয়ে যায়। শুভা সব ধুয়ে রাখে। আয়াত সেইগুলোকে মুছে যার যার জায়গায় রাখে। আফরা বসবার ঘর পরিষ্কার করে এবং হামিদা আফরোজ ডাইনিং টেবিল পরিষ্কার করেন। এইভাবে সবাই মিলে তারা কঠিন কাজগুলোকেও খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেন। কাজ শেষে যে যার রুমে চলে যান। আয়াত রুমে এসে দেখে তৈমুর মাথায় হাত দিয়ে কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে। আয়াত তৈমুরের সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত? হুম। যদি আপনি ভালো মনে করেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আপনার মন চায় কারোর সাথে শেয়ার করতে, মন চাইলে করতে পারেন। মন হালকা হয় এতে। আসলে তুমি তো জানোই আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি। মোটামুটি সব ঠিকও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শোরুম কোথায় দেবো সেটাও ঠিক করে ফেলেছে। শোরুমের উপরে তলে অফিসও রেডি করে ফেলেছে, কিন্তু নাম কি রাখবো সেটা ভেবে পাচ্ছি না। আমি আর শাওন মিলে অনেক চিন্তা করছি, কিন্তু কোনো নাম মাথায় আসছে না। আয়াত কিছুক্ষণ চুপ থেকে ভাবে, তারপরে বলে, আমি কি নাম সাজেস্ট করতে পারি? হ্যাঁ অবশ্যই, বলো। তাকওয়া এই নামটা রাখতে পারেন। তাকওয়া? হ্যাঁ, তাকওয়া। এটা একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ বিরত থাকা, নিষ্কৃতি লাভ করা বা নিজেকে রক্ষা করা। ইসলামিক পরিভাষায় এর অর্থ হলো আল্লাহ ভীতি বা আল্লাহর প্রতি সচেতনতা, যার মাধ্যমে মানুষ তার অপছন্দনীয় কাজ ও সকল প্রকার অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার আদেশ নিষেধ মেনে চলে। এই নাম আপনাকে আল্লাহর কথা স্মরণ করাবে, নিজের নফসের সাথে যুদ্ধ করতে আপনাকে সাহায্য করবে। যখন যখন আপনার মনে হবে কাউকে ঠকানোর, তখন তখন এই নাম দেখে আপনি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার বারবার আল্লাহর কথা মনে পড়বে, তখন আপনি কোনো অনৈতিক কাজ করতে পারবেন না। আমি আশা রাখবো আপনি স্বল্প লাভে সবাইকে বেস্ট জিনিসটা দেবেন। দরকার পড়লে নিজে কম লাভ করবেন, তবুও বেশি টাকা নিয়ে খারাপ কোয়ালিটির কাপড় দিয়ে মানুষকে ঠকাবেন না। আল্লাহ সব দেখেন। আমাদের সকল কৃতকর্মের ফল আমাদের ভোগ করতে হবে। নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক। হালাল পথে চললে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আরেকটা সমস্যা আছে। কি? ডিজাইনার খুঁজে পাচ্ছি না যে আবায়া বোরকা ডিজাইন করে দেবে। যারা এসেছে তাদের ডিজাইন ভালো লাগেনি। আপনি কিছু মনে না করলে আমি কি চেষ্টা করে দেখতে পারি? তুমি ডিজাইন করবে? হ্যাঁ, তুমি পারো? আগে শখের বসে অনেক ডিজাইন আঁকিবুকি করতাম। আপনি চাইলে আমি চেষ্টা করে দেখতে পারি। যদি আপনার ভালো লাগে তাহলে লঞ্চ করবেন। ঠিক আছে, তুমি ডিজাইন রেডি করো, পছন্দ হলে লঞ্চ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে। 2 দিন পর বিকেলে আয়াত তৈমুরের কাছে একটি নোট খাতা এগিয়ে দেয়। তৈমুর সেটি হাতে নিয়ে দেখে বেশ
কয়েকটি আবায়া বোরখা ডিজাইন করা। শালীন এবং মার্জিত ডিজাইনগুলো পছন্দ হয় তৈমুরের। সে ডিজাইনগুলো শাওনের কাছেও পাঠায়। যেহেতু তারা পার্টনারশিপে কাজ করছে, সুতরাং দুইজনেরই মতামত থাকতে হবে। শাওন যদি ডিজাইনগুলো পছন্দ না করে তাহলে বাতিল করে দেবে। কিছুক্ষণ পর শাওনের মেসেজ আসে, তারও অনেক পছন্দ হয়েছে ডিজাইনগুলো। এর আগে যেই কয়জন ডিজাইন করেছে সবারগুলোই অনেক হেভি কাজ করা ছিল। বোরখা হবে সাধারণ, এত বেশি ডিজাইন ভালো লাগে না। আয়াত খুব নিখুঁতভাবে শালীন কিছু কাজ করেছে বোরখায়। অবশেষে ফাইনাল করা হয় আয়াতের ডিজাইনগুলো নিয়েই কাজ করা হবে। পরের দিন তৈমুর ও সায়ন যায় কারিগরদের কাছে, তাদেরকে ডিজাইনগুলো বুঝিয়ে দিয়ে কাজ শুরু করে দেয়। সব তৈরি হয়ে গেলে শোরুম উদ্বোধন করা হবে। আহিয়ান কোচিংয়ে ক্লাস শেষ করানোর পর বাসায় ফেরার পথে সবার জন্য ফুচকা নিয়ে আসে। ফুচকা আনার অন্যতম কারণ হলো তার চাশমিশ বউ তার সাথে রাগ করে আছে। সকাল থেকে অনেক চেষ্টা করেছে সে, কিন্তু বউয়ের রাগ ভাঙার কোনো লক্ষণই দেখতে পাচ্ছে না। বউ তার ফুচকা পাগলি, খুব পছন্দ করে ফুচকা, তাই তো রাগ ভাঙানোর জন্য নিয়ে এসেছে। বাসায় পৌঁছে টেবিলে সব রেখে আফরাকে ডাক দেয় আহিয়ান। আফরা এলে বলে সবাইকে ডাক দিতে এবং প্লেটে সুন্দর করে সাজাতে। কথা মতো আফরা সবাইকে ডেকে আনে এবং প্লেটে সাজায় সব। যেহেতু তৈমুর আছে তাই শোভা তো বাইরে আসবে না পর্দার কারণে, আয়াতও রান্নাঘরে আছে। আহিয়ান থাকায় বাইরে বের হচ্ছে না। আহিয়ান নিজেদের জন্য প্লেট নিয়ে রুমে প্রবেশ করে। আহিয়ান চলে গেলে আয়াত রান্নাঘর থেকে বের হয়ে তৈমুর, আফরা এবং শ্বশুর শাশুড়ির সাথে খেতে বসে। আহিয়ান রুমে এসে দেখে বউ তার এখনও রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে। সে শোভার কাছে গিয়ে তার নাক ধরে টান দিয়ে বলে, রাগ ভাঙেনি বউ? দূরে সরুন, ভালো লাগছে না। বাবা, এত রাগ আমার উপর? রাগানোর মতো কাজ করেন কেন তাহলে? ভুলে সবার সামনে চাশমিশ ডেকে ফেলেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে, ইচ্ছে করে বলিনি তো। মুখ ফসকে কেন বলবেন শুনি? জানেন আপনি যাওয়ার পর আফরা আর আয়াত বারবার আমাকে চাশমিশ চাশমিশ বলে ডাকছে। আমি মানা করে দিবনি, আর ডাকবো না, ওই নামে শুধু আমিই ডাকবো। কথা বলবেন না আপনি আমার সাথে। শোভা আহিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আহিয়ান তার হাত ধরে নিজের কাছাকাছি এনে বলে, ও বউ, কেন আমার কাছে আসো না? ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? শোভা নিজের হাত ছাড়িয়ে খাটের এক কোণায় মুখ ফুলিয়ে বসে থাকে। আহিয়ান এবার তার সামনে ফুচকার প্লেট নিয়ে গিয়ে বলে, দেখো, তোমার ফেভারিট ফুচকা এনেছি, নাও খাও। খাবো না আমি। কি, তুমি ফুচকার জন্য না বলছো? বিশ্বাস হচ্ছে না আমার? বিশ্বাস না করলে নাই, আমি খাবো না। আহিয়ান বুঝেছে সোজা আঙুলে খেয়ে উঠবে না, আঙুল বাঁকা করতে হবে। আহিয়ান আফরাকে ডাক দেয়। সেই রুমে এসে বলে, ভাইয়া ডাকছো? খাওয়া শেষ তোর? না, কয়েকটা খেয়েছি মাত্র। যা, তোর প্লেটটা নিয়ে আয় এখানে, ভাই বোন একসাথে খাবো। শুধু ভাই বোন বললে কেন? ভাবি খাবে না? না, কেন? কি জানি, সে রাগ করেছে আমার সাথে, তাই খাবে না। কি করেছো তুমি যে ভাবি রেগে গেছে? আমি আবার কি করব? যা করার তোরাই তো করেছিস। মানে আমরা আবার কি করেছি? আমি মুখ ফসকে ওকে চাশমিশ বলেছি, এটা নিয়ে তোরা নাকি ওকে সারাদিন খেয়ে পেয়েছিস? আসলে নকলে পড়ে করিস। তাড়াতাড়ি তোর প্লেট নিয়ে আয়, আর বাবির রাগ ভাঙাতে হবে। আচ্ছা, এখনই নিয়ে আসছি, দাঁড়াও। আহিয়ান ফ্রেশ হয়ে খাটে এসে বসে। আফরাও তার প্লেট নিয়ে এসে খাটের কোণায় বসে। দুইজন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। আহিয়ান ইশারা করে আফরাকে, সেই অনুযায়ী আফরা বলে, আরে ভাইয়া, আজকের ফুচকাগুলো যে কি মজা বলার মতো না। কোন দোকান থেকে এনেছো? একটা নতুন দোকান খুলেছে, দেখলাম প্রচন্ড ভিড় আর রাস্তার চারদিকে গ্রান চটে গিয়েছে। তখনই বুঝেছি অনেক মজা হবে, অসাধারণ টেস্ট। অনেক মজা, বিশেষ করে মিষ্টি টকটা যে কি মজা। হ্যাঁ, যে খাচ্ছে না অনেক বড় লস করছে। আহারে বেচারি, রাগের জন্য এত মজার খাবার হাতছাড়া করছে। থাক, সমস্যা নেই, ওই প্লেটটাও তুই আর আমি মিলে শেষ করে দেব। কি পারবি না? আবার জিগাই, যে মজার ফুচকাগুলো আমি আরো 3-4 প্লেট খেতে পারবো। এত মজার জিনিস কেউ খাবে না, না খেয়ে থাকতে পারে।
শুভা বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। এমনি ফুচকা তার প্রিয়, তার মধ্যে ভাই বোন তার সামনে ইচ্ছে করে লোভ দেখিয়ে খাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর শেষমেশ শুভা নিজের হার মেনে নেয়। নিজের রাগ সব পানি করে ফুচকা খাওয়া শুরু করে। রাগ রাগের জায়গায়, তাই বলে তো আর ফুচকা মিলতেও যায় না। শুভাকে খেতে দেখে আহিয়ান এবং আফরা খুশি হয়ে যায়। অবশেষে তাদের প্ল্যান কাজ করেছে। তারা তো ইচ্ছে করেই শুভাকে খাওয়ার লোভ লাগাচ্ছিল।